স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। স্যার হ্যাঁ বলো। সো গত ক্লাসে যে ট্রান্সপারেন্সি কারেন্ট আর থ্রেশহোল্ড কারেন্ট যেটা বলছিলেন এটাকে আরেকবার বলা যাবে? বুঝি নাই। আরেকবার আচ্ছা বলতেছি, সমস্যা নেই। ট্রান্সপারেন্সি কারেন্ট হচ্ছে, আচ্ছা স্লাইডটা বের করি। এই যে ট্রান্সপারেন্সি কারেন্ট কোনটা বলছিলাম আমরা, যে কারেন্ট অ্যাবাভ হুইচ নো নেট ফোটন অ্যাবজর্পশন অকার্স। মানে এইটা দিয়ে বলতেছে যে যেই কারেন্টে অ্যাবজর্পশন আর ইমিশনের রেটটা সমান হয়ে যায়, মানে স্টেডি স্টেট কন্ডিশনটা জাস্ট অ্যাচিভ করে, মানে যেই জায়গার মধ্যে স্টিমুলেটেড ইমিশনটা স্টার্ট হয় ওইটাকে আমরা বলতেছি ট্রান্সপারেন্সি কারেন্ট। মানে স্টিমুলেটেড ইমিশনটা জাস্ট শুরু হইছে। এখন স্টিমুলেটেড ইমিশনের ফলে আমি একটা ফোটন পাইলাম। তো এই ফোটনটা এখন কি করবে, আমার যে এরকম যে কেভিটি লেন্সটা আছে এই জায়গার মধ্যে আমি সাপোজ একটা ফোটন পাইলাম, তো এই ফোটনটা কি এই কেভিটি দিয়ে প্রপাগেট করবে, এই জায়গায় রিফ্লেক্ট হয়ে আবার এইদিকে প্রপাগেট করে আসবে। তো এই ফোটনটা কি হইতে পারে, আমরা দেখছি যে কেভিটির মধ্যে 5 রকমের লস আছে। তো এই 5 রকমের লসের মধ্যে যে কোনো একভাবে এই ফোটনটা লস হয়ে যাইতে পারে। তো এই জায়গার মধ্যে আমি এখনো কি পাই নাই, আউটপুটে আমি এখনো লেজিং পাই নাই, আমি শুধুমাত্র ডিভাইসের ভিতরে স্টিমুলেটেড ইমিশন পাচ্ছি। তো এই কারেন্টটাকে বলা হচ্ছে ট্রান্সপারেন্সি কারেন্ট। আর থ্রেশহোল্ড কারেন্ট কোনটা, যে ট্রান্সপারেন্সি কারেন্টের আরেক চেয়ে যদি আমরা কারেন্টটা আরেকটু বাড়াই, তাহলে যে কেভিটির লস যেটা আছে ওই কেভিটির লসটাকে তখন গেইন যেটা হবে ওই গেইনটা তখন মিনিমাইজ করে ফেলে। তো কারেন্ট অ্যাবাভ হুইচ অপটিক্যাল গেইন ওভারকামস অল ফোটন লসেস ইন দা কেভিটি। তো তখন আমরা এই জায়গা থেকে আমরা আউটপুটে লেজিং পাবো, মানে আউটপুটে কোহেরেন্ট ফোটন পাবো যখন কেভিটি লসটাকে সে ওভারকাম করবে। তো এটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড কারেন্ট। তার মানে ট্রান্সপারেন্সি কারেন্ট হচ্ছে যেটাতে ক্যাভিটি লস ওভারকাম করে নাই, শুধুমাত্র স্টিমুলেশন স্টার্ট হইছে, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি কারেন্ট। আর থ্রেশহোল্ড কারেন্ট কোনটা, থ্রেশহোল্ড কারেন্ট হচ্ছে স্টিমুলেশন হইছে প্লাস কেভিটির মধ্যে যে লস আছে ওই লসটাকেও গেইন ওভারকাম করছে, তখন আমরা বাইরে গেইন পাবো আর কি। বুঝতে পারছো ডিফারেন্সটা? জি স্যার। আচ্ছা, তো গত ক্লাসে আমরা হোমোজাংশন লেজার ডায়োড, হেটেরোজাংশন লেজার ডায়োড এগুলার যে ডায়াগ্রাম গুলো, এগুলার স্ট্রাকচার গুলা পড়ছিলাম, বিভিন্ন রকমের স্ট্রাকচার হইতে পারে। আমরা দেখছিলাম যে হোমোজাংশনের চেয়ে হেটেরোজাংশনের সুবিধা হচ্ছে যে এটাতে আমাদের অপটিক্যাল কনফাইনমেন্ট, ক্যারিয়ার কনফাইনমেন্ট থাকার কারণে থ্রেশহোল্ড কারেন্টটা কম, কম কারেন্টেই থ্রেশহোল্ড কন্ডিশন অ্যাচিভ হয়ে যায়, মানে কম কারেন্ট দিয়ে আমরা লেজিং পাইতে পারি। তো এইটা দেখছিলাম আমরা হেটেরো স্ট্রাকচারের ক্ষেত্রে। আরেক রকমের হেটেরো স্ট্রাকচার যেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম ওয়েল ডিভাইসেস, এলইডির ক্ষেত্রে আমরা দেখছিলাম সিমিলার ওয়েতে এই লেজারেও এরকম কোয়ান্টাম ওয়েল লেজার ক্রিয়েট করা মানে ফেব্রিকেট করা সম্ভব। তো কোয়ান্টাম ওয়েল কিভাবে ফর্ম হয়েছে এখানে দেখো, যে দুইটা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, এইটার মাঝখানে আমরা একটা গ্যালিয়াম আর্সেনাইড ন্যারো ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল ইউজ করছি। তাহলে এই গ্যালিয়াম আর্সেনাইডের থিকনেস যদি অনেক কম হয়, এই যে ডি যেটা আছে তার থিকনেস ওইটা যদি অনেক কম হয়, তাহলে তো আমরা একটা কোয়ান্টাম ওয়েল ডিভাইস ক্রিয়েট করতে পারবো। তো এখানে কি বলছে, স্কিমেটিক ইলাস্ট্রেশন অফ এ কোয়ান্টাম ওয়েল স্ট্রাকচার ইন হুইচ এ থিন লেয়ার অফ গ্যালিয়াম আর্সেনাইড is sandwiched between two wider band gap semiconductor aluminum gallium arsenide। তো আমরা কি করলাম, একটা গ্যালিয়াম আর্সেনাইড ন্যারো ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালকে দুইটা ওয়াইড ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালের মাঝখানে বসিয়ে দিলাম। আর গ্যালিয়াম আর্সেনাইডের থিকনেস অনেক কম হইতে হবে, যদি থিকনেস অনেক কম হয় তখন আমরা যে ডিভাইসটা পাবো ওইটা হবে একটা কোয়ান্টাম ওয়েল ডিভাইস। কারণ এই ক্ষেত্রে যে প্রপাগেশনটা ক্যারিয়ারের কনফাইনমেন্ট, এই ডিরেকশনে ক্যারিয়ারটা কনফাইন, সে শুধুমাত্র এই প্লেনে যে অরেঞ্জ মার্ক করা যে প্লেনটা আছে ওই প্লেনে সে মুভ করতে পারবে, কিন্তু এক্স ডিরেকশনে সে মুভ করতে পারবে না। তার মানে এটা একটা 2D স্ট্রাকচার ক্রিয়েট হইছে। তো এই জন্য এটাকে বলা হয় 2D ডিভাইস অথবা কোয়ান্টাম ওয়েল ডিভাইস। তাহলে এইটার এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা যদি আমরা দেখি, তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এরকম হবে। তো এই পাশটা হচ্ছে Eg2, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের, আর Eg1 হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের। তাহলে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন কোনটা হবে, অ্যাক্টিভ রিজিয়ন হবে এই গ্যালিয়াম আর্সেনাইডের রিজিয়নটা হবে অ্যাক্টিভ রিজিয়ন, মানে এই জায়গার মধ্যে আমরা ট্রানজিশন পাবো, ট্রানজিশনের কারণে এই জায়গায় ফোটন পাবো। এখন এই জায়গা থেকে যদি কোনো ইলেকট্রন আসে, আমরা যখন বায়াসিং অ্যাপ্লাই করব তখন কি হবে, অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড থেকে ইলেকট্রন আসবে, আসার পরে যখনই সে গ্যালিয়াম আর্সেনাইডে ফল করবে তখন কি হয়ে যাবে, এই ইলেকট্রনটা এখানে কনফাইন্ড হয়ে যাবে। এখান থেকে ইলেকট্রন আসবে,
আসার সাথে সাথে এই জায়গার মধ্যে কিন্তু কনফাইন্ড হয়ে যাবে। তো কনফাইন্ড হওয়ার কারণে এখানে যেহেতু পটেনশিয়াল ব্যারিয়ার আছে, তো এই পাশে যাইতে পারবে না। তার মানে এইখানে আমরা খুব তাড়াতাড়ি হাই কনসেন্ট্রেশন পাবো, ইলেকট্রনের কনসেন্ট্রেশনটা অনেক তাড়াতাড়ি বেশি হয়ে যাবে, যার ফলে থ্রেশহোল্ড কারেন্টটা কম লাগবে। এখন এই থিকনেসটা কম হওয়ার কারণে কি হবে, এইটা বলছি আমরা একটা থিন লেয়ার নিছি, তো এটা থিন লেয়ার হওয়ার কারণে এই জায়গার মধ্যে যে এনার্জি স্টেট আছে তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কি হয়ে যাবে, কোয়ান্টাইজড হয়ে যাবে। দেয়ার এনার্জি ইজ কোয়ান্টাইজড, এটা আমরা এলইডি তে দেখে আসছি অলরেডি। যার ফলে তার যে ডেনসিটি অফ স্টেটস এটা এরকম কোয়ান্টাইজড থাকবে, যে একটা পার্টিকুলার এনার্জিতে ডেনসিটি অফ স্টেটস থাকবে, তারপরে আরেকটা পার্টিকুলার এনার্জিতে যাবে, তারপর আরেকটা পার্টিকুলার এনার্জিতে যাবে, এরকম করে আমরা একটা কোয়ান্টাইজ ডেনসিটি অফ, এটা হচ্ছে যে এক্স ডিরেকশনে সেটা কোয়ান্টাইজড, মানে এক্স ডিরেকশনে প্রপাগেশনের কারণে। কিন্তু ওয়াইজেড প্লেনে, এই যে ওয়াইজেড প্লেনে কিন্তু তার প্রপাগেশনটা কন্টিনিউয়াস। ওয়াইজেড প্লেনে কিন্তু আমরা এরকম ডটেড লাইন পাবো ডেনসিটি অফ স্টেটস। তো এই হচ্ছে কোয়ান্টাম ওয়েল ডিভাইস আর কি। তাহলে এটার মধ্যে কি হবে, যখন পপুলেশন ইনভার্সন অ্যাচিভ হইলো, পপুলেশন ইনভার্সন অ্যাচিভ হওয়ার পরে যদি এই পাশ থেকে ক্যারিয়ার আসে, যে পপুলেশন ইনভার্সন অ্যাচিভ হইছে মানে কি, যে হায়ার এনার্জি স্টেটে আমরা ক্যারিয়ার ডেনসিটিটা বেশি পাচ্ছি, এখানে ক্যারিয়ার ডেনসিটি বেশি, আর এই জায়গাটা হচ্ছে এমটি ইউ1 প্রাইম, যেটা এটা হচ্ছে এমটি, তার মানে আমরা পপুলেশন ইনভার্সন পাইলাম। তারপরে যদি এখন বাইরে থেকে কোনো ফোটন আসে, তাহলে ওই ফোটনের দ্বারা কি হবে, স্টিমুলেটেড ইমিশন পাবো। The range of emitted photon energies should be very close to E1 minus E1 prime। এটা দেখো যে আমরা এই ক্ষেত্রে যে ফোটনটা আসবে ওই ফোটনের এনার্জিটা কত হইতে হবে, ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে সামান্য বেশি, E1 minus E1 প্রাইম। কারণ এই জায়গার মধ্যে ইলেকট্রন গুলো আছে কোন জায়গায়, E1 এ, এনার্জি স্টেট গুলো এখন কোয়ান্টাইজড হয়ে গেছে, এই ব্যান্ড এজে কোনো ক্যারিয়ার নাই। সিমিলারলি E1 প্রাইমে আমাদের ভ্যালেন্স ব্যান্ডের যে সাবস্টেট ক্রিয়েট হয়েছে, তাহলে ট্রানজিশন হবে কোন জায়গা থেকে, E1 থেকে E1 প্রাইমে। তো যে ফোটন রিলিজ হবে ওইটার এনার্জিও E1 থেকে E1 প্রাইম হবে, যার ফলে কি হবে, bandwidth in a single quantum well laser diode is narrower than its bulk counterpart। তো এখানে কি হচ্ছে দেখো, ট্রানজিশনটা সবসময় কি E1 থেকে E1 প্রাইম, এই একটা ন্যারো এনার্জিতে ট্রানজিশন হচ্ছে, যার ফলে তার ব্যান্ডউইথটা কি হবে, যে ইমিশনের ব্যান্ডউইথটা এরকম একদম আমরা শার্প একটা ব্যান্ডউইথ পাবো। কারণ এখানে এই এনার্জি ডিফারেন্সটা অনেক, মানে একটা ন্যারো রিজিয়নে ট্রান্সফার হচ্ছে আর কি, যার ফলে এটার ব্যান্ডউইথটা অনেক শার্প হবে। কোয়ান্টাম ওয়েল ডিভাইসে এই যে ব্যান্ডউইথটা অনেক বেশি শার্প হবে। এখন রেডিয়েশনটা মানে ট্রানজিশনটা কোন সাবব্যান্ড থেকে কোন সাবব্যান্ডে হবে, এটা একটা সিলেকশন রুল ফলো করে। ওইটা আমরা এলইডির ক্ষেত্রেও দেখছি। সিলেকশন রুলটা হচ্ছে কি, যে ডেল এন এটা ইকুয়ালস টু 0 হইতে হবে। এখানে এন বলতে বোঝাচ্ছে এই যে সাব ব্যান্ডের নাম্বারটা, তাহলে এই জায়গা থেকে E1 থেকে এই জায়গায় E1 প্রাইমে ট্রানজিশন হইতে পারবে, কারণ 1 মাইনাস 1 0 হবে। তো এটাকে বলা হচ্ছে সিলেকশন রুল, যে ডেল এন ইকুয়ালস টু 0 হইতে হবে। যেমন E1 থেকে কিন্তু E2 প্রাইমে ট্রানজিশন পসিবল না, কারণ ওই ক্ষেত্রে ডেল এনটা 0 হয় না। তো এটা হচ্ছে এজ এ ভেরি লো প্রবাবিলিটি। তো এটাকে বলা হচ্ছে সিলেকশন রুল। যেমন এই জায়গা থেকে E2 থেকে যদি ট্রানজিশন হয়, তাহলে E2 থেকে কিন্তু E2 প্রাইমে আসবে। সিমিলারলি E3 থেকে হইলে E3 থেকে E3 প্রাইমে আসবে। তো এটাকে বলা হচ্ছে সিলেকশন রুল। এখন এটা হচ্ছে একটা সিঙ্গেল কোয়ান্টাম ওয়েল। তো সিঙ্গেল কোয়ান্টাম ওয়েলের ক্ষেত্রে দুইটা লিমিটেশন আছে। একটা হচ্ছে কি, যে তার যে রেডিয়েশন ডিস্ট্রিবিউশন, যেটা দেখো এই যে মাঝখানের যে লেয়ারটা, এই ডি ডি দিয়ে যেটা বোঝাচ্ছি, এই লেয়ারটার কিন্তু থিকনেস অনেক কম বলছি আমরা, এত কম যে ডি ব্রগলি ওয়েভলেন্থের করেসপন্ডিং থিকনেস, যার ফলে যে রেডিয়েশন ডিস্ট্রিবিউশনটা আছে, তার রেডিয়েশন ডিস্ট্রিবিউশনটা এই অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে কনফাইন্ড থাকবে না। যে এইটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, অ্যাক্টিভ রিজিয়নের বাইরেও আমরা, এই যে অ্যাক্টিভ রিজিয়নের বাইরেও আমরা অনেক রেডিয়েশন ডিস্ট্রিবিউশন পাবো। তো এইটা হচ্ছে একটা লিমিটেশন, যে রেডিয়েশন ডিস্ট্রিবিউশনটা অ্যাক্টিভ রিজিয়নের বাইরে চলে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে কি, যেহেতু সিঙ্গেল কোয়ান্টাম ওয়েল, যদি কারেন্ট আমরা খুব বেশি বাড়ায় দেই, তাহলে কি হবে, ক্যারিয়ারটা যখন এখানে আসতে থাকবে, একটা মোমেন্টে ক্যারিয়ারের ওভারফ্লো হইতে পারে, ক্যারিয়ারের ওভারফ্লো হয়ে আর কনফাইন্ড থাকবে না, বাইরে চলে যাবে। তো এট হাই কারেন্টস দ্য কোয়ান্টাম ওয়েল ক্যান বি ফ্লাডেড উইথ ইলেকট্রনস এন্ড লস ইটস ফাংশন এজ এ কোয়ান্টাম ওয়েল। তো যদি হাই কারেন্ট হয় তাহলে কি হবে, এটা ফ্লাডেড হয়ে যাবে, ফ্লাডেড হয়ে ক্যারিয়ারের ওভারফ্লো হয়ে যাবে। তো এখানে এই দুইটা লিমিটেশন হচ্ছে সিঙ্গেল কোয়ান্টাম ওয়েলের।
তো এই দুইটা লিমিটেশনকে ওভারকাম করার জন্য আমরা কি করতে পারি, মাল্টি কোয়ান্টাম ওয়েল MQW, যেটা মাল্টি কোয়ান্টাম ওয়েল ব্যবহার করতে পারি, যে কয়েকটা কোয়ান্টাম ওয়েল পাশাপাশি ইউজ করলাম। The above two problems with the single quantum well are easily overcome by using multi-quantum well. The multi-quantum well এর ক্ষেত্রে কোয়ান্টাম ওয়েলের বাইরে আরেকটা কনফাইনিং লেয়ার ইউজ করা হয়, আর এর চেয়ে ওয়াইড ব্যান্ড গ্যাপের ওইটা অপটিক্যাল কনফাইনিং লেয়ার ইউজ করা হয়। যে আমরা যদি এখন মাল্টি কোয়ান্টাম ওয়েলের স্ট্রাকচারটা দেখি এরকম, তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের যদি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে চিন্তা করি, এটা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, তারপর অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এরকম করে আমরা অনেকগুলা কোয়ান্টাম ওয়েল ইউজ করলাম। তারপর একদম ফাইনালি কোয়ান্টাম ওয়েলের বাইরে আমরা কি করলাম, আরো দুইটা ক্লেডিং লেয়ার ইউজ করছি। দেখো এইটার চেয়ে ওয়াইড ব্যান্ড গ্যাপের আমরা ক্লেডিং লেয়ার ইউজ করলাম, যাতে ফার্দার কনফাইনমেন্ট আরো ভালো হয়। যে এইখান থেকে যদি ওভারফ্লো হওয়ার চান্স অনেক কম থাকবে, তাও যদি হইতে হয় তাও পারবে না, কারণ এখানে আমরা আরেকটা ব্যারিয়ার ইউজ করছি। তো এটা হচ্ছে মাল্টি কোয়ান্টাম ওয়েল, যে a simplified schematic diagram of multi quantum well heterostructure laser diode. So electrons are injected by the forward current into quantum wells. তো ফরওয়ার্ড কারেন্ট দ্বারা কি হবে, ইলেকট্রন গুলা এরকম কোয়ান্টাম ওয়েলে আসবে, আসার পরে এই জায়গা থেকে আমরা পপুলেশন ইনভার্সন পাবো। তারপরে এই E1 থেকে E1 প্রাইমে প্রত্যেকটা কোয়ান্টাম ওয়েলে আমরা ফোটন আউটপুট পাবো। The light intensity distribution is also shown. Most of the light is in the active region. তাহলে এখন আমাদের অ্যাক্টিভ রিজন কোনটা, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে, তাহলে রেডিয়েশন ডিস্ট্রিবিউশনের মোস্ট অফ দা পোরশন অ্যাক্টিভ রিজনের মধ্যে থাকবে। আর এখানে ওভারফ্লো হবে না, এইটা থেকে যদি ওভারফ্লো হয় তাহলে এই ক্যারিয়ারটা আবার আইসা এই কোয়ান্টাম ওয়েলে আসবে। এইটা থেকে যদি কোনো কারণে হাই কারেন্টের কারণে ওভারফ্লো হয় তাহলে এইটা এগুলাতে আসবে। আর এইটা থেকে তো ওভারফ্লো হইতে পারবে না, কারণ এখানে আমরা আরেকটা ব্যারিয়ার ইউজ করছি। তো এইভাবে একই মাল্টি কোয়ান্টাম ওয়েল দিয়ে আমরা অনেক বেশি ইন্টেন্সিটির লাইট পাইতে পারি। এলিমেন্টারি লেজার ডায়োড ক্যারেক্টারিস্টিক্স। লেজার ডায়োড ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝানো হচ্ছে, যে তার রেডিয়েশন যে ডিস্ট্রিবিউশনটা বা তার আউটপুট স্পেকট্রামটা কিরকম করে চেঞ্জ হয়, এইটা কি বলা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে একটা লেজার দেখানো হচ্ছে, দেখো একটা লেজার ডিভাইস, তার লেন্থ হচ্ছে কেভিটি লেন্থ হচ্ছে এল, এইটা হচ্ছে কেভিটি লেন্থ, আর মাঝখানের এই যে পোরশনটা এটা হচ্ছে অ্যাক্টিভ মিডিয়াম। তাহলে এই ডিরেকশন বরাবর তার সে কেভিটি বরাবর সে প্রপাগেট করবে, যাতে যে ওই রেজোনেন্স হয়, রেজোনেন্স কেভিটি ফর্ম করবে, এইদিকে সে প্রপাগেট করবে। তাহলে এই যে কেভিটির হাইটটা হচ্ছে এইচ, আর এটার উইডথ হচ্ছে ডব্লিউ, আর রেডিয়েশনটা ইমিট হচ্ছে, লেজিংটা হচ্ছে এই যে এই ডব্লিউ এইচ, এই রিজিয়ন দিয়ে রেডিয়েশনটা ইমিট হচ্ছে। তো এখন the length L determines the longitudinal mode. আমরা মোড পড়ার সময় দেখছি যে এই লেন্থ L, যেটা ক্যাভিটি লেন্থ L, এইটা ডিটারমাইন করে লংগিটিউডিনাল মোড। আর উইডথ W and H, এটা যেহেতু ট্রান্সভার্স ডিরেকশনে, তো এই W H এটা ডিটারমাইন করবে কি তার ট্রান্সভার্স মোড অর ল্যাটেরাল মোড যেটাকে বলে। তো ট্রান্সভার্স মোড ডিটারমাইন করবে এই দুইটা। তো the emerging laser beam exhibits divergence and has elliptical cross section. তো এইখানে যখন এজ দিয়ে লাইটটা ইমিট হয়, লেজিংটা ইমিট হয়, তখন তার ডিফ্লেকশনের কারণে ডাইভারজেন্স হয়, আর বিমটা সাধারণত ইলিপ্টিক্যাল হয়, ইলিপ্টিক্যাল লেজার বিম পাওয়া যায়। তো এটা কেন ইলিপ্টিক্যাল হচ্ছে, এটা এক্সপ্লেনেশনটা পরে আসতেছি। The active layer cavity height H is smaller than cavity width W. দেখো ইলিপ্টিক্যাল কেন হচ্ছে, তার এই যে হাইট এইচটা উইডথের চেয়ে ছোট। তো এইচ যদি ডব্লিউ এর চেয়ে ছোট হয় তাহলে কি হবে, the angular spread of the emerging laser beam is diffraction control. যেহেতু অ্যাঙ্গুলার স্প্রেডটা ডিফ্রাকশন দ্বারা কন্ট্রোল হচ্ছে by the emission aperture, smaller the diffracting height h, the wider is the diffracted output beam in the vertical direction. তো এখানে দেখো কি বলছে, যেহেতু ডিফ্রাকশন দ্বারা কন্ট্রোল হচ্ছে, অ্যাপারচার যত স্মল হবে তার ডিফ্রাকশন তত বেশি হয়। তো এই ক্ষেত্রে এইচ, হাইট এইচ, এই ডিরেকশনে উইডথটা যেহেতু স্মল, তো এই ডিরেকশনে ডিফ্রাকশনটা বেশি হবে, ডিফ্রাকশন বেশি হলে বিমের ডাইভারজেন্সটাও বেশি হবে, এই জন্য এইদিকে আমরা বেশি রিজিয়ন পাবো। আর এই উইডথটা যেহেতু বেশি, এই ক্ষেত্রে ডিফ্রাকশনটা কম হবে, তো এইদিকে কম পাবো। তো
তো এই ডিফারেন্সের কারণে আলটিমেট যে বিমটা হবে ওইটা আমাদের ইলিপ্টিক্যাল একটা বিম হবে। দুইটা যদি সমান হইতো তখন আমরা কি পাইতাম, আমাদের ডিস্ট্রিবিউশনটা তখন সার্কুলার হইতো, দুই দিকে ডিফ্রাকশনটা সমান। কিন্তু যেহেতু হাইট কম এই জন্য আমরা একটা ইলিপ্টিক্যাল বিম পাচ্ছি। The vertical angular spread theta perpendicular is more than horizontal spread theta parallel, যেটা দেখাইলাম ওইটাই, যে ভার্টিক্যাল স্প্রেডটা যেহেতু হাইট কম, সো ভার্টিক্যাল স্প্রেড থিটা পারপেন্ডিকুলার যেটা ভার্টিক্যাল স্প্রেডটা বেশি, আর হরিজন্টাল স্প্রেড থিটা প্যারালাল দিয়ে যেটা বোঝানো হচ্ছে হরিজন্টাল স্প্রেডটা হচ্ছে কম। The far field intensity distributions in the y and x direction are nearly Gaussian। দুইটার কারণে আমরা হচ্ছে একটা গৌসিয়ান ডিস্ট্রিবিউশন পাবো দুই ক্ষেত্রেই। The output divergence is normally theta perpendicular into theta parallel। The total divergence, আউটপুটের টোটাল ডাইভারজেন্স এটা ডিফাইন করা হয় যে থিটা পারপেন্ডিকুলার এবং থিটা প্যারালাল দুইটাকে মাল্টিপ্লাই করে টোটাল ডাইভারজেন্সটাকে ডিফাইন করা হয়। Manipulation of the laser diode output beam to optics into a well defined collimated beam with a circular cross section theta perpendicular equals to theta parallel is usually referred to as the collimation and circularization of the output beam। এই জায়গায় কি বলছে দেখো, এই জায়গা থেকে আমরা ইলিপ্টিক্যাল বিম আউটপুট পাচ্ছি। তো এই ইলিপ্টিক্যাল বিমটাকে আমরা যদি প্রসেস করি, ম্যানিপুলেট করে যদি সার্কুলার বিম ক্রিয়েট করি, যে লেজার থেকে এই লেজার থেকে যে লাইটটা বের হইলো এইটার পরে সাপোজ আমরা আরেকটা কিছু ইউজ করলাম, যেটা ইউজ করার ফলে আমরা ইলিপ্টিক্যাল বিমটাকে কনভার্ট করলাম কিসে, সার্কুলার বিমে, তাহলে এই প্রসেসটাকে বলা হয় কলিমেশন এন্ড সার্কুলারাইজেশন। এখন তার আউটপুট স্পেকট্রাম বলতে কি বোঝায়, আউটপুট স্পেকট্রাম হচ্ছে কি, স্পেকট্রাল পাওয়ার ভার্সেস ওয়েভলেন্থ ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হচ্ছে আউটপুট স্পেকট্রাম। লেজারের আউটপুট স্পেকট্রাম হচ্ছে তার স্পেকট্রাল পাওয়ার ভার্সেস ওয়েভলেন্থ ক্যারেক্টারিস্টিক্স। এবং স্পেকট্রাল পাওয়ার কি, স্পেকট্রাল পাওয়ার হচ্ছে যে পার ইউনিট ওয়েভলেন্থের জন্য অপটিক্যাল পাওয়ার কতটুকু ইমিট হচ্ছে, ওইটাকে বলা হয় স্পেকট্রাল পাওয়ার, যে পি নট ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, ডিফাইন্ড অ্যাজ ডিডি ল্যামডা অফ পি নট, মানে অপটিক্যাল পাওয়ার ইমিটেড পার ইউনিট ওয়েভলেন্থের জন্য যে অপটিক্যাল পাওয়ার কতটুকু ইমিট হচ্ছে ওইটাকে আমরা বলতেছি স্পেকট্রাল পাওয়ার। আর স্পেকট্রাল পাওয়ারের সাথে ওয়েভলেন্থের যে প্লটটা ওইটাকে বলা হয় আউটপুট স্পেকট্রাম। এই আউটপুট স্পেকট্রামের যে টোটাল এরিয়াটা, যেমন সাপোজ এই স্পেকট্রাম যদি চিন্তা করি, তাহলে এই স্পেকট্রামের যে টোটাল এরিয়া, ওই টোটাল এরিয়াটা হচ্ছে দ্য এরিয়া আন্ডার পি নট ল্যামডা ভার্সেস ল্যামডা স্পেকট্রাম কার্ভ রিপ্রেজেন্ট দ্য টোটাল পাওয়ার। তো এই কার্ভের এরিয়াটাই হচ্ছে আমাদের টোটাল পাওয়ারটা রিপ্রেজেন্ট করে, পি নট। দ্য শিফট ইন দ্য পিক ওয়েভলেন্থ, এখন দেখো এই ক্ষেত্রে আমরা এই গ্রাফটা পড়ার সময় দেখছিলাম যে থ্রেশহোল্ড কারেন্টের আগ পর্যন্ত স্পন্টেনিয়াস ইমিশন থাকে, সেটা এলইডি হিসেবে কাজ করে। আর থ্রেশহোল্ড কারেন্টের পরে স্টিমুলেটেড ইমিশন স্টার্ট হয় এবং সেটা তখন আমাদের ডিভাইসটা তখন লেজার হিসেবে অপারেট করা শুরু করে। তো লেজার হিসেবে অপারেট করার ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আউটপুট কারেন্ট বাড়ার সাথে সাথে যে ডমিনেন্ট মোড যেটা আছে ওই ডমিনেন্ট মোডের ইন্টেন্সিটিটা বাড়ে আর সাইড মোড গুলার ইন্টেন্সিটিটা কমে। তো কারেন্ট যদি কম হয় তাহলে সাইড মোডের ইন্টেন্সিটি বেশি থাকবে, কারেন্ট যদি বেশি হয় সাইড মোডের ইন্টেন্সিটি কম থাকবে। তো এখানে দেখো এই জিনিসটাই দেখানো হচ্ছে যে রিলেটিভ স্পেকট্রাল পাওয়ার, কারেন্ট কম হলে তো স্পেকট্রাল পাওয়ার কম হবে। তো এইখানে হচ্ছে লোয়ার কারেন্ট, এখানে তার চেয়ে আরেকটু বেশি, এখানে তার চেয়ে আরেকটু বেশি, তিনটা রেফারেন্স ভ্যালু দেখানো হচ্ছে। তো পি নট ইকুয়ালস টু 1 মিলিওয়াট, এই কন্ডিশনে আমরা দেখতেছি কি ডমিনেন্ট মোডের সাথে সাথে সাইড মোড গুলো অনেক বেশি। আবার পাওয়ার যখন আরেকটু বাড়াইলাম তখন সাইড মোড গুলা কিন্তু অনেক কমে গেছে, ডমিনেন্ট মোডটা আরেকটু বাড়ছে। পাওয়ার যদি আমরা আরো ইনক্রিজ করি তাহলে তখন এটা একটা একদম সিঙ্গেল মোড অপারেশন করবে, সাইড মোড গুলো একদম সাপ্রেসড হয়ে যাবে। এখন এইটা আমরা বুঝলাম যে পাওয়ার বাড়ার সাথে সাথে তার ইন্টেন্সিটিটা বাড়তেছে, সাইড মোড গুলো কমতেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে তার রেজোনেন্স ওয়েভলেন্থ ছিল এই জায়গায়, পাওয়ার যখন আমরা বাড়াইছি রেজোনেন্স ওয়েভলেন্থটা আরেকটু বাড়ছে, পাওয়ার যখন আরো বাড়াইছি রেজোনেন্স ওয়েভলেন্থটা আরেকটু বাড়ছে। এই যে ওয়েভলেন্থ শিফটিংটা, পিক ওয়েভলেন্থের যে শিফটিং, এটা কিসের কারণে হচ্ছে, the shift in the peak wavelength is due to the joule heating of the semiconductor at
হাই কারেন্ট। তো পাওয়ার বাড়াচ্ছি মানে কি, আমরা এখানে কারেন্ট বাড়াচ্ছি, কারেন্ট বাড়ানোর ফলে সেমিকন্ডাক্টরে হিটিংটা বেশি হচ্ছে, আর হিটিং হওয়ার ফলে এই ওয়েভলেন্থের শিফটিংটা হচ্ছে। The spectrum is either multi-mode or single mode। যেটা সিঙ্গেল মোড হবে না মাল্টি মোড হবে, এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা আমরা দেখছি সেটা হচ্ছে কি পাম্পিং কারেন্ট লেভেল, যে পাম্পিং কারেন্ট লেভেল কত ওইটার উপর ডিপেন্ড করে এটা মাল্টি মোড অপারেশন করবে নাকি সিঙ্গেল মোড অপারেশন করবে। আর আরেকটা হচ্ছে অপটিক্যাল রেজোনেটর স্ট্রাকচার, যে আমাদের যে অপটিক্যাল রেজোনেটর আছে এটা কি কোন রকম, মানে আমাদের স্ট্রাকচারটা কি রকম স্ট্রাকচার আমরা নিছি ওইটার উপরেও এটা ডিপেন্ড করে। The multimode spectrum at low output, low output স্পেকট্রামটা থাকে কি মাল্টিমোড, মাল্টিমোড স্পেকট্রাম at low output become single mode at high output power। দেখো লো আউটপুট পাওয়ারে মাল্টিমোড থাকলেও আউটপুট পাওয়ার যদি আমরা বাড়াই, যে পাম্পিং কারেন্ট লেভেল বাড়াইলে কি হবে, সেটা সিঙ্গেল মোড হবে, এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা হচ্ছে কি অপটিক্যাল রেজোনেটর স্ট্রাকচার। এই ক্ষেত্রে দেখো যে the output spectrum of most gain guided laser diodes tends to remain multimode even at high diode currents। তো আমরা এই ক্ষেত্রে যে অ্যানালাইসিসটা করছি এটা হচ্ছে ইন্ডেক্স গাইডেড এর জন্য, এটা হচ্ছে স্ট্রাকচারের ইফেক্টটা। যদি ইন্ডেক্স গাইডেড হয়, ইন্ডেক্স গাইডেড আর গেইন গাইডেড এটা আমরা দেখছিলাম। গেইন গাইডেড হচ্ছে কি যখন কারেন্টের ডেনসিটি দিয়ে আমরা এই যে ল্যাটারাল ডিরেকশনে কারেন্ট পাথের ডেনসিটি দিয়ে যখন গাইডিং করা হয় তখন হচ্ছে গেইন গাইডেড। আর ইন্ডেক্স গাইডেড কোনটা, যখন হচ্ছে আমাদের যে ভার্টিক্যাল ডিরেকশন ল্যাটারাল ডিরেকশন দুই ক্ষেত্রেই এখানেও হাই ব্যান্ড গ্যাপ থাকবে, উপরে নিচেও হাই ব্যান্ড গ্যাপ থাকবে, তখন ওইটা হচ্ছে ইন্ডেক্স গাইডেড। তো ইন্ডেক্স গাইডেড এর ক্ষেত্রে যে মাল্টি মোড থেকে পাওয়ার বাড়ানোর সাথে সাথে সিঙ্গেল মোড হয়ে যায়, কিন্তু যদি গেইন গাইডেড হয় তাহলে যে হাই কারেন্টেও সেটা মাল্টি মোড অপারেশনই করে। তো এটা হচ্ছে স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট। আবার এই যে ক্যারেক্টারিস্টিক্সটা টেম্পারেচারের সাথেও চেঞ্জ হয়। as the temperature increases the threshold current increases exponentially। তো টেম্পারেচার বাড়ার সাথে সাথে দেখা যায় যে থ্রেশহোল্ড কারেন্টটা বেড়ে যাচ্ছে। যেমন এখানে তিনটা টেম্পারেচারের কেস দেখানো হচ্ছে, টেম্পারেচার বাড়ার সাথে সাথে আগে ছিল থ্রেশহোল্ড এই জায়গায়, পরে এই জায়গায়, পরে এই জায়গায়, সো আমাদের থ্রেশহোল্ড কারেন্টটা এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে। এই রিলেশনটা হচ্ছে এরকম যে I threshold equals to a exponential of t by t naught। t naught হচ্ছে রেফারেন্স টেম্পারেচার অথবা রুম টেম্পারেচার যেটাকে বলি, এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। আর টি হচ্ছে যে টেম্পারেচার আমরা ক্যালকুলেট করতেছি। তো এই টেম্পারেচার বাড়ার সাথে সাথে থ্রেশহোল্ড কারেন্টটা বেড়ে যাবে। আর এ হচ্ছে, এটাকে আমরা আই নটও বলতে পারি, অনেক সময় আই নট বলা হয়, যে এ কে অনেক সময় আই নট বলা হয়, যে রেফারেন্স কারেন্ট বা রেফারেন্স থ্রেশহোল্ড কারেন্ট যদি বলি। তো এ এন্ড টি নট আর কনস্ট্যান্টস দ্যাট হ্যাভ দ্য ইউনিটস অফ কারেন্ট। তো এ হচ্ছে একটা কারেন্টের ইউনিট, আর টি হচ্ছে কারেন্ট, এটা তো বুঝতেছি। তো এটা হচ্ছে অপটিক্যাল পাওয়ার ভার্সেস ডায়োড কারেন্ট এট থ্রি ডিফারেন্ট টেম্পারেচার। তাহলে টেম্পারেচারের সাথে আমরা দেখলাম এই ইকুয়েশন অনুসারে টেম্পারেচার বাড়াইলে থ্রেশহোল্ড কারেন্টটা বেড়ে যাচ্ছে। আবার আউটপুট স্পেকট্রাম যেটা আছে এটাও টেম্পারেচারের সাথে চেঞ্জ হয়। the peak wavelength যেটা স্পেকট্রামের পিক ওয়েভলেন্থটাও টেম্পারেচারের সাথে চেঞ্জ হচ্ছে, যে পিক ওয়েভলেন্থ ভার্সেস টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স। তো এই ক্ষেত্রে যদি সিঙ্গেল মোড ডায়োড হয়, সিঙ্গেল মোড অপারেশন হয়, তাহলে দেখা যায় যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে একটা কার্ভ বরাবর সেটা লিনিয়ারলি ইনক্রিজ করতে থাকে। তারপরে একটা পার্টিকুলার টেম্পারেচারের পরে এই কার্ভটা চেঞ্জ হয়ে সে জাম্প করে আরেকটা কার্ভে চলে আসে, আরেকটা হায়ার পিক ওয়েভলেন্থে চলে আসে, পরে এটাতে চলতে থাকে, পরে আবার জাম্প করে, টেম্পারেচার আরো বাড়লে আবার জাম্প করে। এই জাম্পিংটাকে বলা হয় মোড হপিং। এই জাম্পিংটা কেন হচ্ছে, এটা হচ্ছে টেম্পারেচার বাড়ানোর পরে যে টেম্পারেচার একটা পার্টিকুলার মোমেন্টে পড়ে, যেমন এই জায়গা থেকে যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে এই ক্যাভিটিতে যে মানে ক্যাভিটি মোড যেটা আছে, ক্যাভিটি মোড এটা হচ্ছে এই কার্ভের উপরে আর থাকে না, এই কার্ভের ওয়েভলেন্থটা ক্যাভিটি মোডটাকে স্যাটিসফাই করে না, তো তখন আরেকটা কার্ভে সেটা চলে আসে। এটা হচ্ছে সিঙ্গেল মোডের ক্ষেত্রে মোড হপিং হয়। এই ক্ষেত্রে দেখো আরেকটা মোড হপিং এর কেস দেখানো হচ্ছে, যে রেস্ট্রিক্টেড মোড হপস। এখানে নাম্বার অফ হপস আমরা কমায় দিলাম, restricted mode hops and none over the temperature range of interest 20 to 40 degree Celsius। The output spectrum
ফ্রম এ মাল্টি মোড, এটা হচ্ছে সিঙ্গেল মোডের ক্ষেত্রে হপিং হচ্ছে, কিন্তু মাল্টি মোড ডায়োডের ক্ষেত্রে, মাল্টি মোড কোনটা, মাল্টি মোড হচ্ছে গেইন গাইডেড যেটা আমরা বলছিলাম। তো মাল্টি মোড ডায়োডের ক্ষেত্রে এরকম কোনো হপিং হয় না, যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে পিক ওয়েভলেন্থটা এরকম লিনিয়ারলি ইনক্রিজ করতে থাকে। এখন আমরা ডায়োডের কয়েক রকমের ইফিসিয়েন্সি দেখব। এলইডির ক্ষেত্রে আমরা যে এরকম ইন্টারনাল ইফিসিয়েন্সি, এক্সটার্নাল ইফিসিয়েন্সি এই টার্মগুলো দেখছিলাম, তো ডায়োডে একদম সিমিলার ইফিসিয়েন্সির ডেফিনিশন গুলা সিমিলার। তো এই ক্ষেত্রে প্রথমে যেটা বলা হচ্ছে দেখো, স্লোপ ইফিসিয়েন্সি, এস ই, এটা স্লোপ। তো স্লোপ ইফিসিয়েন্সি কোনটাকে বলা হচ্ছে, যে আই থ্রেশহোল্ডের পরে, যে থ্রেশহোল্ড কারেন্টের পরে আমাদের যে কার্ভটা আছে, ওই কার্ভের যে স্লোপ, এই কার্ভের যে স্লোপ, ওইটাকে ওই এই স্লোপটাকেই বলা হচ্ছে তার slope efficiency. The slope efficiency is the slope of P naught versus I above threshold. যে threshold এর পরে P naught versus I এই কার্ভের স্লোপটাই হচ্ছে slope efficiency। তাহলে এটা স্লোপ, এটা সময় আমরা লিখতে পারি কি del P naught by del I above threshold। এখন del P naught এইটা সমান আমরা P naught লিখতে পারি, অ্যাপ্রক্সিমেট করতে পারি, কারণ I threshold-এ এই আউটপুট পাওয়ারটা অনেক কম, এই জন্য এটাকে আমরা থ্রেশহোল্ডে, এটাকে আমরা 0 দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তাহলে এখানে যদি পাওয়ার পি নট হয়, এটা যদি পাওয়ার পি নট হয়, তখন স্লোপটা কি হবে, এই যে পি নট মাইনাস 0 ডিভাইডেড বাই আই বাই আই থ্রেশহোল্ড। তো এটাকে এইভাবে অ্যাপ্রক্সিমেট করা হয়, যে পি নট বাই আই মাইনাস আই থ্রেশহোল্ড। তাহলে ইউনিট কি হচ্ছে, ওয়াট পার অ্যাম্পিয়ার অথবা মিলিওয়াট পার মিলি অ্যাম্পিয়ার দিয়েও রিপ্রেজেন্ট করা হয়। তো এটা হচ্ছে স্লোপ ইফিসিয়েন্সি। এক্সটার্নাল কোয়ান্টাম ইফিসিয়েন্সি কোনটা, যে লেজার এলইডি তে যেটা ডিফাইন করছিলাম সিমিলার। এক্সটার্নাল কোয়ান্টাম ইফিসিয়েন্সি হচ্ছে যে নাম্বার অফ আউটপুট ফোটনস ফ্রম দা ডায়োড পার সেকেন্ড, যে ডায়োড থেকে আমরা আউটপুট ফোটন কতগুলা পাচ্ছি, আর ওইটাতে ইনপুট ইলেকট্রন কতগুলো আসতেছে। So the number of output photons from the diode per second divided by number of injected electrons into the diode per second, যে ইনজেক্টেড ইলেকট্রনের কত পার্সেন্ট আমরা আউটপুটে ফোটন আকারে পাচ্ছি, ওইটাই হচ্ছে এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি। তাহলে আউটপুট পাওয়ার যদি পি নট হয়, তাহলে নাম্বার অফ ফোটন কি হবে, পি নট বাই এইচ মিউ। কারেন্ট যদি আই হয়, তাহলে নাম্বার অফ ইলেকট্রন কি হবে, আই বাই ই। তো এটা হচ্ছে, এটাকে আবার অ্যাপ্রক্সিমেট করা যায়, কিভাবে অ্যাপ্রক্সিমেট করতে পারি, যে এইচ মিউ যেটা, এটা কি হবে, ব্যান্ড গ্যাপ এনার্জির কাছাকাছি হবে। তো এটাকে আমরা ইজি দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি, তখন ইকুয়েশনটা হবে ই পি নট বাই ইজি ইনটু আই। তো এটা হচ্ছে তার এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি। এটা আমরা বুঝলাম যে ক্যারিয়ার কতগুলো আসতেছে আর ডিভাইসের বাইরে আমরা কতগুলো ফোটন আউটপুট পাচ্ছি। তো এই ক্ষেত্রে লেজারের ক্ষেত্রে আরেকটা টার্ম ডিফাইন করা হয়, যেটা এলইডি তে ছিল না, ওইটা হচ্ছে ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি। যে এক্সটার্নাল ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি, এটা ইডিকিউই। তো ডিফারেনশিয়াল টার্মটা দিয়ে কি মিন করা হয়, দেখো, the term differential is normally used to identify efficiencies related to changes above the threshold, যে থ্রেশহোল্ডের পরে চেঞ্জের কারণে, থ্রেশহোল্ডের পরে ক্যারিয়ার চেঞ্জ করলে ফোটনের আউটপুটটা কিরকম চেঞ্জ হয়, এটাকে বলা হয় ডিফারেনশিয়াল এফিসিয়েন্সি, যে থ্রেশহোল্ডের পরে। তার মানে ডিফারেনশিয়াল টার্মটা যখনই আসবে, তখনই আমরা থ্রেশহোল্ডের পরে ক্যালকুলেশন বুঝবো। তাহলে এক্সটার্নাল ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি is defined for operation above threshold as, তাহলে এটা ইডিকিউ, এটা কি মিন করতেছে, যে ইনক্রিজ in number of output photons from diode per second divided by increase in number of injected electrons, যে ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি যে থ্রেশহোল্ডের পরে যে ইনজেক্টেড ইলেকট্রনস কতটুকু বাড়াইলে আউটপুট ফোটনটা কি পরিমাণ বাড়তেছে, এইটাই হচ্ছে এক্সটার্নাল ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ডেল পি নট বাই এইচ মিউ। ডেল পি নট মিন করতেছে কি, থ্রেশহোল্ডের পরে আউটপুট ফোটন পাওয়ারের ইনক্রিজ, আর ডেল আই হচ্ছে থ্রেশহোল্ডের পরে কারেন্টের ইনক্রিজ। তাহলে ডেল পি নট বাই এইচ মিউ ডিভাইডেড বাই ডেল আই বাই ই, এই জায়গায় এই টার্মটা হচ্ছে আমাদের স্লোপ এফিসিয়েন্সি। তাহলে এটা যদি এটা স্লোপ হয়, তাহলে এটা স্লোপ ইনটু ই বাই এইচ মিউ লিখতে পারি। আবার এইচ মিউ কে আমরা কি করতে পারি, ইজি দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তাহলে এটা হবে কি ই বাই ইজি, আর এটা স্লোপ হচ্ছে পি নট বাই আই মাইনাস আই থ্রেশহোল্ড। তাহলে এটা পাচ্ছি আমরা এক্সটার্নাল ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি।
সিমিলারলি এখন যদি আমরা ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সিটা বলি, ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি হচ্ছে কোনটা, যে কত মানে কতগুলা রেডিয়েটিভ রিকম্বিনেশন হচ্ছে। এলইডি তে যে এরকম সিমিলার ডেফিনিশন, যে টোটাল রিকম্বিনেশন কতগুলা হচ্ছে, তার মধ্যে রেডিয়েটিভ রিকম্বিনেশনের পার্সেন্টেজ কত, এটাই হচ্ছে ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি, যে রেট অফ রেডিয়েটিভ রিকম্বিনেশন ডিভাইডেড বাই টোটাল রেট অফ রিকম্বিনেশন। তাহলে 1 বাই টাউ আর ডিভাইডেড বাই 1 বাই টাউ আর প্লাস 1 বাই টাউ এনআর। টাউ আর হচ্ছে রেডিয়েটিভ রিকম্বিনেশন লাইফ টাইম, আর টাউ এনআর হচ্ছে নন রেডিয়েটিভ রিকম্বিনেশন লাইফ টাইম। এটা হচ্ছে রিকম্বিনেশন দিয়ে ডিফাইন করা। আবার ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সিকে আমরা আরেকভাবে ডিফাইন করছিলাম, সেইটা হচ্ছে ডিভাইসের মধ্যে ইন্টারনালি কতগুলা ফোটন প্রডিউস হচ্ছে। তাহলে we could have defined internal quantum efficiency as the number of generated photons divided by the number of injected electrons। তাহলে ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সি হচ্ছে কোনটা, যে ইনজেক্টেড ইলেকট্রন কতগুলো আসছে আর ডিভাইসের মধ্যে ফোটন কতগুলো জেনারেটেড হচ্ছে, এটা হচ্ছে ইন্টারনাল। আর যদি এই জায়গায় জেনারেটেড ফোটনের পরিবর্তে আমরা আউটপুট ফোটন বলি, যে আউটপুটে কতগুলো ফোটন পাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে কি এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি। এখন ইন্টারনাল ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি তাহলে কি হবে, যেহেতু ডিফারেনশিয়াল টার্ম আসছে, তো অ্যাবাভ থ্রেশহোল্ড চিন্তা করব। তাহলে থ্রেশহোল্ডের উপরে যে জেনারেটেড ফোটন কি পরিমাণ বাড়তেছে আর ইনজেক্টেড ইলেকট্রন কি পরিমাণ বাড়াইলে জেনারেটেড ফোটন কি পরিমাণ বাড়তেছে, ওইটাই হচ্ছে ইন্টারনাল ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি। সো ইনক্রিজ in number of photons generated internally per second divided by increase in number of injected electrons into diode per second। তো এটা হচ্ছে ইন্টারনাল ডিফারেনশিয়াল কোয়ান্টাম এফিসিয়েন্সি। তাহলে ইন্টারনাল এফিসিয়েন্সি আর এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি দুইটার মাঝখানে যে এফিসিয়েন্সি, সেটাকে কি বলা হয় এক্সট্রাকশন এফিসিয়েন্সি। যে ইন্টারনাল জেনারেটেড ফোটনের কত পার্সেন্ট বাইরে এক্সট্রাক্ট করতে পারতেছি, ওইটাকে বলা হচ্ছে এক্সট্রাকশন এফিসিয়েন্সি, এটা ইই। তো এক্সট্রাকশন এফিসিয়েন্সি হচ্ছে কোনটা, একটা হচ্ছে ওইভাবে যেভাবে বললাম ওইভাবে ডিফাইন করতে পারি, যে ইন্টারনাল জেনারেটেড কত পার্সেন্ট বাইরে এক্সট্রাক্টেড হচ্ছে, ওইটা হচ্ছে এক্সট্রাকশন এফিসিয়েন্সি। মানে এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি যদি আমরা পাইতে চাই ইকিউই, তাহলে কি করব, যে ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সিকে যদি আমরা এক্সট্রাকশন এফিসিয়েন্সি দিয়ে মাল্টিপ্লাই করি, তখন আমরা এটা দিয়ে মাল্টিপ্লাই করলে তখন আমরা ইন্টারনাল কোয়ান্টাম এফিসিয়েন্সিটা পাবো। তো এইটা হচ্ছে একটা ডেফিনিশন। আরেকটা ডেফিনিশন হচ্ছে কি, লস ফ্রম দ্য এক্সিট ক্যাভিটি ডিভাইডেড বাই টোটাল লস। দেখো এক্সিট ক্যাভিটি বলতে কোনটা বোঝানো হচ্ছে, যে আমাদের যে ক্যাভিটিতে দুইটা মিরর আছে, তো এক্সিট ক্যাভিটি হচ্ছে যেই ক্যাভিটি দিয়ে, যেই মিরর দিয়ে আমরা বাইরে লেজিং আউটপুটটা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে যে লসটা হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের আউটপুট। তো এইটাই হচ্ছে আমাদের ইউজফুল লস। তো এখানে লস বলতে এই লেজিং আউটপুটটাকে বোঝানো হচ্ছে। তো লস ফ্রম দ্য এক্সিট ক্যাভিটি এন্ড, এইটাই হচ্ছে আমাদের ইউজফুল লস, যেটা ডিভাইডেড বাই টোটাল লস, এটাকে বলা হচ্ছে এক্সট্রাকশন এফিসিয়েন্সি। তো এটা হচ্ছে 1/2L ln of 1/R1, যে এই মিরর দিয়ে, এটা যদি R1 হয়, তো এই মিরর দিয়ে ইউজফুল আউটপুট আমি কতটুকু পাবো, সেটা হচ্ছে 1/2L ln of 1/R1। তো এটা হচ্ছে আমাদের ইউজফুল লস, যে লস ইন দ্য ক্যাভিটি এন্ড। আর টোটাল লস হচ্ছে আলফা টি, যে টোটাল ক্যাভিটির মধ্যে লস। তো আলফা টি কে ডিফাইন করা হয় যে আলফা এস প্লাস 1/2L ln of 1/R1, যে এইটা দিয়ে লস আবার এইটা দিয়ে লস 1/2L ln of 1/R2, যে দুইটা মিররের লস প্লাস আলফা এস। আলফা এস হচ্ছে যে মিররের লসের ছাড়া যে ক্যাভিটির মধ্যে যে অন্যান্য যেরকম যে লস গুলো আছে, ওইগুলোকে বলা হচ্ছে আলফা এস। তো এই তিনটা মিলে হচ্ছে টোটাল লস। এই টোটাল লসের মধ্যে জাস্ট এই পার্টটা হচ্ছে আমাদের জন্য ইউজফুল। তো এইটা ডিভাইডেড বাই টোটালটা, এটাই হচ্ছে এক্সট্রাকশন এফিসিয়েন্সি। পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি, এটা পিসিই আর এক্সটার্নাল পাওয়ার এফিসিয়েন্সি বলা হয়। এটা হচ্ছে অপটিক্যাল আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইলেকট্রিক্যাল ইনপুট পাওয়ার, যে পি নট বাই ভিআই। এই ক্ষেত্রে পি নট বাই আই, এটাকে আবার আমরা কি লিখতে পারি, যে ইটা ই কিউ ই ইন্টু ইজি বাই ই। আমরা যদি পি নট বাই আই, এটাকে যে এক্সটার্নাল কোয়ান্টাম এফিসিয়েন্সি যেটা ছিল, এইটার এই যে পি নট বাই আই, এটা যদি রিপ্লেস করতে চাই, তাহলে কি লিখতে পারবো, যে ইটা ই কিউ ই ইন্টু ইজি ডিভাইডেড বাই ই। তো এই জায়গায় এটা রিপ্লেস করা হয়েছে।
যে এটা ইকিউই ইনটু ইজি ডিভাইডেড বাই ই, আর নিচে এই ভোল্টেজটা আছে ভি। তো এটা হচ্ছে পাওয়ার কনভার্সন এফিসিয়েন্সি অফ অথবা এক্সটার্নাল পাওয়ার এফিসিয়েন্সি। তাহলে এফিসিয়েন্সি গুলো আমরা বুঝলাম। এখন সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার্স। দেখো অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার এটা আমরা একটা পড়ছিলাম, সেটা হচ্ছে ইডিএফ এ ছিল, এরবিয়াম ডোপ ফাইবার অ্যাম্প্লিফায়ার। ইডিএফ এটা ছিল একটা টাইপ, ওইটা ছিল কি কি দিয়ে করা, গ্যাস লেজার দিয়ে, ইডিএফ এ যেটা। আর এটা হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে। সেমিকন্ডাক্টর দিয়ে যদি আমরা অ্যাম্প্লিফিকেশনের কাজে ইউজ করি তখন এটাকে বলা হচ্ছে সোয়া, এসওএ বলা হয়, সোয়া, সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার, যে লেজার ডায়োড অ্যাকশন দিয়ে। তো এই ক্ষেত্রেও সিমিলার, যে বাইরে থেকে যে সিগন্যাল আসবে, যে আমার যে কমিউনিকেশন চ্যানেলে যে সিগন্যালটা আছে, তো এটা দুই রকমের হইতে পারে। এই যে এসওএ যেটা সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার, এটা দুই রকমের হইতে পারে। একটা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ সোয়া, আর একটা হচ্ছে ফেব্রি প্যারন। তো ট্রাভেলিং ওয়েভ কোনটা, যেটাতে বাইরে থেকে সিগন্যাল আসবে, সিগন্যালটা আসার পরে এটা হচ্ছে আমার অ্যাক্টিভ রিজিয়ন, মানে সেমিকন্ডাক্টর লেজার অ্যাকশনটা এই জায়গায় হবে। তো এখানে আমরা পাম্পিং কারেন্ট দিচ্ছি, তার মানে এখানে পপুলেশন ইনভার্সন হচ্ছে। ওই পপুলেশন ইনভার্সনের ফলে বাইরে থেকে যদি সিগন্যাল আসে মানে এই জায়গা থেকে কি আসতেছে, ফোটন আসতেছে, তখন এইটা স্টিমুলেটেড ইমিশন হবে। এই জায়গায় আমরা যে হাই নাম্বার অফ ফোটন পাবো। এটা হচ্ছে জাস্ট একবার প্রপাগেট করবে, ট্রাভেলিং করে চলে যাবে, কোনো ফিডব্যাক নাই, মানে কোনো রেজোনেন্স কেভিটি নাই। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাভেলিং ওয়েভ সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার। আর ফেব্রিক কোনটা, যেটাতে হচ্ছে আমরা একটা কেভিটি ক্রিয়েট করব, বাইরে থেকে সিগন্যাল আসলো, এই সিগন্যালটা একবার ট্রাভেল করার পরেই আমরা বের করে দিব না, বরং এই জায়গায় কেভিটি ক্রিয়েট করব, যার ফলে নাম্বার অফ আউটপুট তখন বেশি হবে, কোহেরেন্ট ফোটন অ্যাম্প্লিফিকেশনটা বেশি হবে। তো এই দুইটা টাইপ ইউজ করা হয় নরমালি। তো এই ক্ষেত্রে অপারেশনটা কিরকম হচ্ছে যদি আমরা দেখি, আমরা কি করি যে অপটিক্যাল অ্যাম্প্লিফায়ার ফাইবারের ক্ষেত্রে সাধারণত আমরা সিগন্যাল পাস করার ক্ষেত্রে ইউজ করি, মানে ইনফরমেশনটা কিরকম থাকে, যে 1 0 1 এরকম থাকে ইনফরমেশন গুলা, 1 0 1। তো এখানে অ্যাম্প্লিফিকেশনটা কিরকম হচ্ছে দেখো, যখন আমাদের এই জায়গাটাতে সিগন্যাল আসলো, সিগন্যাল ইনপুট, এটা যদি 0 হয়, এই ইনপুট সিগন্যাল যদি 0 হয়, তাহলে কোনো ফোটন নাই। ফোটন নাই মানে এই জায়গার মধ্যে কি হবে না, কোনো স্টিমুলেটেড ইমিশন হবে না। স্টিমুলেটেড ইমিশন না হলে আউটপুটেও আমি 0 পাবো। কিন্তু যখন হচ্ছে এটা 1 হবে, তখন এই জায়গার মধ্যে ফোটন আছে। ফোটন যদি এই জায়গার মধ্যে থাকে, তাহলে এই জায়গার মধ্যে কি হবে, স্টিমুলেটেড ইমিশন হবে। তাহলে 1 সিগন্যালের জন্য যে এই যে অ্যামপ্লিটিউড যেটা আছে ওইটাকেই সে অ্যামপ্লিফাই করবে, আর জিরোটাকে সে চেঞ্জ করবে না। তো এইটাই হচ্ছে আমাদের, এটা অ্যামপ্লিফিকেশন হবে, এটা চেঞ্জ হবে না, আবার এটা অ্যামপ্লিফিকেশন হবে। তো এটা কেন করা হচ্ছে, যে চ্যানেলের মধ্যে একটা পার্টিকুলার ডিসটেন্সের পরে অ্যাটেনুয়েশন হয়। তো এই অ্যাটেনুয়েশনটাকে রিকভার করার জন্য এই অ্যামপ্লিফিকেশনটা ইউজ করা হয়। তো এটা হচ্ছে সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যামপ্লিফায়ার। তো এইখানে দেখো একটা প্র্যাকটিক্যাল কেসের জন্য আউটপুট দেখানো হচ্ছে, যে গেইন ভার্সেস আউটপুট পাওয়ার ফর এ 1500 ন্যানোমিটার ট্রাভেলিং ওয়েভ গ্যালিয়াম ইন্ডিয়াম আর্সেনাইড ফসফাইড সেমিকন্ডাক্টর অপটিক্যাল অ্যামপ্লিফায়ার। তো এই ক্ষেত্রে দেখো একটা পার্টিকুলার পাওয়ারের পরে যে এক্সিবিট স্যাচুরেশন এট হাই আউটপুট পাওয়ার, স্যাচুরেশন লোয়ার্স থাকে, যে আউটপুট পাওয়ার যদি অনেক বেশি হয়ে যায় তখন এটা কি হতে পারে, স্যাচুরেটেড হয়ে যাইতে পারে, স্যাচুরেশনে চলে আসবে। তো এই হচ্ছে অপটিক্যাল অ্যামপ্লিফায়ারের অপারেশন। এখন কারো কোনো কোয়েশ্চন থাকলে আজকের পড়া থেকে জিজ্ঞেস করতে পারো। কোয়েশ্চন আছে কোনো? আমাদের আর কয় ক্লাস বাকি আছে স্যার? ক্লাস কয়টা বাকি আছে এটা তো এভাবে বলা, কেমনে বলবো, এখনো তো লেজার শেষ হয় নাই। লেজার শেষ হওয়ার পরে তোমাদের পরে আবার ফটো ডায়োড, ফটো ডিটেক্টর, সোলার সেল, তারপর পোলারাইজেশন, মডুলেটর, এগুলা বাকি আছে। কেন সিলেবাস বেশি বড় মনে হচ্ছে?